ওয়েলকাম টু ফ্যান্ডম। তো আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে চলে এসেছি আর নতুন বিদেশিকে নিয়ে সবাই জানতে যাও। নতুন বিদেশি কিন্তু দেখেই নিয়েছো, অলরেডি পৌঁছে গেছে টিমের সাথে জামশেদপুরে এবং হয়তো খেলতেও পারে, বলা যায় না, কারণ সাউল কিন্তু এখনো ফিট হয়নি। তো 5 জন বিদেশি অ্যাভেলেবেল আছে আর নতুন বিদেশি এসেই নেমে যায় কিনা সেটাই কিন্তু দেখার বিষয়, কারণ আগের 2 বিদেশি কিন্তু এসেই নেমে গেছিল আর একজন আবার নেমেই গোলও করে দিয়েছিল। তো যাই হোক, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। তাছাড়াও চারিদিকে চাঞ্চল্যকর খবর ছড়িয়ে গেছে, দেখেইছো যে ইন্ডিয়ান ফুটবলে ফিক্সিং হচ্ছে, একদম ওপেন ফিক্সিং হচ্ছে, এগুলো দেখা যাচ্ছে। নিজেই নিজের গোলে বল মেরে দিচ্ছে, মানে যা তা ব্যাপারে ফিক্সিং হচ্ছে। সেগুলো নিয়েও যা বক্তব্য সেগুলো নিয়েও কথাবার্তা বলবো, কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিও আর বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম পেজ সব ফলো করে নাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো পুজোর থেকে প্রথমে শুনে নাও। তো প্রথমেই ম্যাচ ফিক্সিং নিয়ে একটা কথা বলি। তো ম্যাচ ফিক্সিংটা তো দেখেছি, সবাই ভিডিওটা দেখে নিতে ভাইরাল হয়ে গেছে। তো 2-3 জন মহান ব্যক্তিত্ব সেটা শেয়ার করেছে। তো তাদের সম্পর্কে বা সেই ভিডিও শেয়ারিং নিয়ে এই ভিডিওতে বেশি কথা আমরা ব্যয় করবো না, এই ভিডিওতে অন্যান্য কথা বলবো। বাট এই ফিক্সিং নিয়ে অবশ্যই ইনস্টাগ্রামে একটা ভিডিও বা ইউটিউবে ভিডিও পরে দিচ্ছি, তো সেখানে সবাই দেখো এবং তোমাদের বক্তব্য জানিও। বাট প্রথমে যেটা বলি সেটা হচ্ছে আইএফএ কে নিয়ে একটু কথা। তো আইএফএ তো বিভিন্ন রকম কাজকর্ম করছে, বিভিন্ন ডামাডোলও চলছে, সভাপতির সাথে সহসভাপতি, সভাপতির সাথে সেক্রেটারি, এরকম বিভিন্ন লোকের বিভিন্ন ঝামেলা ফামেলা আইএফএ তে চলে আসছে চলছে। ইনস্পোর্টস টাকার সাথে চুক্তি হয়েছিল 90 লক্ষ টাকা, টাকা দিয়েছে 43 লক্ষ টাকা, সেটা নিয়েও ডামাডোল চলছে। কেন কম দিয়েছে, কি দিয়েছে, কারণ আইএফএ কিন্তু টাইমে লিগ শেষ করতে পারেনি, সেটা কিন্তু একটা বিশাল বড় ক্রাইটেরিয়া ছিল। এবং কিছু কিছু ওরা চেয়েছিল ডার্বিটা হওয়ার জন্য, কারণ ডার্বিতে কিন্তু সবচেয়ে বেশি রেভিনিউ আছে। তো সেইটা থেকেও কোনো রেভিনিউ কিন্তু ইনস্পোর্টস পায়নি, তো সেই জন্য কিন্তু তারা টাকা কম দিচ্ছে। এরকম নিয়ে একটা মিটিং হয়েছিল, সেখানে অনেক কিছু আলোচনা হয়েছে। পরবর্তী কি পদক্ষেপ নেয় আইএফএ সেটা তো অবশ্যই দেখার বিষয়। কিন্তু তার মধ্যেই একটা ভালো জিনিস, সেটা হচ্ছে গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে কিন্তু ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন মানে আমাদের পশ্চিমবঙ্গের আইএফএ কিন্তু একটা মৌ স্বাক্ষরিত হয়েছে, যেখানে কিন্তু ফুটবল ডেভেলপমেন্ট, দুটো স্টেটের মধ্যে প্লেয়ার এক্সচেঞ্জ, গ্রাসরুট ডেভেলপমেন্ট, একাডেমি, ওখানকার কোচ এসে এখানে ট্রেনিং দেবে, এখানকার কোচ গিয়ে ওখানে ট্রেনিং দেবে, প্লাস রেফারি অ্যাক্সেসরের বা রেফারি মানে যেই রকম ইমপ্রুভমেন্ট করা যায়, এগুলো নিয়ে কিন্তু একটা মৌ স্বাক্ষরিত হয়েছে। এবং মোটামুটি যা মানে যেহেতু বেঙ্গলের সাথে গোয়ার একটা খুব ভালো ফুটবলিং সম্পর্ক রয়েছে, তো সেখান থেকে কিন্তু এটা কিন্তু একটা খুব ভালো উদ্যোগ যে গোয়া এবং বেঙ্গল এই জায়গায় যদি একসঙ্গে কাজ করে, তাহলে কিন্তু এই দুটো স্টেটের মানে যারা ইয়ং জেনারেশন বা ফুটবলার রয়েছে বা রেফারি রয়েছে, তাদের জন্য কিন্তু বেশ পজিটিভ একটা সাইন। তো এবার একটু ইস্ট বেঙ্গলের কথায় চলে আসি। ইস্ট বেঙ্গলের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ জামশেদপুরের সাথে, যেইখানে কিন্তু এক্স 2 জন ইস্ট বেঙ্গলের প্লেয়ার আছে, কারণ তারা কিন্তু দুজনেই গিয়ে ভালো খেলছে। একজন গিয়েই গোল করে দিয়েছে, জেভিয়ার সিভেরিও টোরো, আর ড্যানিয়েল চিমাচুকু তো আছেই, যে কিন্তু খুব ভালো ফর্মে কিন্তু খেলছে জামশেদপুরে। আর জামশেদপুর কিন্তু মোটামুটি রিভাইভ হয়েছে। আগে যেমন মানে খুব বাজে পারফরমেন্স যাচ্ছিল, সেখান থেকে কিন্তু একটু হলেও রিভাইভ হয়েছে, আস্তে আস্তে চলছে, নতুন এরাতে এখন চলছে। তো এই ম্যাচটাও কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য খুব ইম্পর্টেন্ট। এই ম্যাচটা, এর পরের ম্যাচটা, মানে পরশুদিন যে ম্যাচটা আছে সেটা, আর তার পরের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট। যদি দুটো ম্যাচই না জিততে পারে তবে কিন্তু টপ 6 এর লড়াইটা খুব কঠিন হয়ে উঠবে। আর এই দুটো ম্যাচ যদি জিততে পারে তো তাহলে কিন্তু রেসের মধ্যে থাকবে। তো খুব ইম্পর্টেন্ট ম্যাচ। আর যেখানে সাউল নেই আর নতুন বিদেশি আলেকজান্ডার প্যান্টিক সে কিন্তু চলে এসছে জামশেদপুরে, কিন্তু টিম আছে, টিমের সাথে জয়েনও করে নিয়েছে। আর এরকম কিন্তু জানা যাচ্ছে যে সে কিন্তু খেলার জন্য অ্যাভেলেবেল, এসেই কিন্তু খেলার জন্য অ্যাভেলেবেল। কিন্তু খেলাবে না সেটা কিন্তু পরের কথা, কারণ ডিফেন্সে হয়তো একজনই খেলাবে, হিজাজি খেলবে সেই জায়গায়। তো প্যান্টিককে এই ম্যাচে মানে পরশু দিনের যে ম্যাচটা সেখানে দেখতে পাবে কিনা সেটা কিন্তু ডাউটফুল। হয়তো নামাবে না, অন্য পজিশনের প্লেয়ার হলে হয়তো নামাতে পারতো, কিন্তু যেহেতু ডিফেন্সের প্লেয়ার হিজাজি অলরেডি আছে, তো সেই জায়গা থেকে কিন্তু মনে হয় না নামাবে। এবার দেখা যাক, কারণ কোচ কিন্তু অনেক রকম সারপ্রাইজেস দিয়েছে এই সিজনে, নতুন সারপ্রাইজও কিন্তু সেদিন পেতে পারো। আর বলে রাখি যে জামশেদপুরের সাথে কিন্তু ম্যাচটা জিততেই হবে। আর জামশেদপুর কিন্তু এই মুহূর্তে অসাধারণ ফর্মে রয়েছে, চিমাচুকু তো দারুণ খেলছে, প্রত্যেকটা ম্যাচে গোল করছে। প্লাস ওদের ইয়ং প্লেয়ার সানান মোহাম্মদের মতো প্লেয়ারের দিকে কিন্তু নজর রাখতে হবে। এছাড়া কিন্তু স্যাভিয়ারও রয়েছে, স্যাভিয়ারও কিন্তু সাবস্টিটিউশন অ্যাপিয়ারেন্সে কিন্তু গোল করেছে, তো সেখান থেকে কিন্তু একটা কঠিন লড়াই দেবে। আর খালিদ জামিল তো খুব ভালো কোচিং করাচ্ছে জামশেদপুরে। আর জামশেদপুর কিন্তু লাস্ট 4টে ম্যাচে আনডিফিটেড, দুটো জিতেছে, দুটো ড্র করেছে। তো লাস্ট 4টে ম্যাচেই কিন্তু অনেকটা এগিয়ে গেছে, লাস্ট 4টে ম্যাচে 8 পয়েন্ট তুলে নিয়েছে। সেখানে ইস্ট বেঙ্গল কিন্তু লাস্ট 4টে ম্যাচে পয়েন্ট ড্রপ করেছে, দুটো হেরেছে, একটা ড্র করেছে, একটা জিতেছে। তাহলে বুঝতেই পারছো লাস্ট 4টে ম্যাচে মাত্র 4 পয়েন্ট পেয়েছে, তাহলে কিন্তু জামশেদপুরের ওপরেই থাকতো। জামশেদপুর কিন্তু টুকটুক করে এই নতুন কোচ আসার পরে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আর ভালো ফর্ম ধরে রেখেছে। তো দেখা যাক ইস্ট বেঙ্গল আবার সেই পুরোনো ফর্মে মানে সুপার কাপের ফর্মে
ফিরতে পারে কিনা, পরপর দুটো জয়লাভ করে নিতে পারে কিনা। আর উল্টো দিকে মোহনবাগানের খবর বলি, তো মোহনবাগানের তো এই মুহূর্তে সেরকম কোনো কিছু খবর নেই। অনেকে হুগো বুমোর কথা জিজ্ঞেস করছে, তো হুগো বুমোর কথাটা বলি, হুগো বুমো কিন্তু আনরেজিস্টার্ড, তো ওকে কিন্তু এই মরশুম ছাড়ছে না। পরের মরশুমে যদি নতুন কোচ আসে সেইটা কিন্তু দেখা যে তিনি এসে কোনো সিদ্ধান্ত নেবে কিনা। আর একটা কোচের একটা বিশাল বড় রিউমার বেরিয়েছে। আর বাকি তো সবাই মোটামুটি, আর অনেকে হাওয়াসের এক্সটেনশন জিজ্ঞেস করছে। হ্যাঁ, যদি গতবারের মতো হাওয়াসে যদি এবছর সিল্ড চ্যাম্পিয়ন করে দিতে পারে বা আইএসএল ট্রফি যদি চ্যাম্পিয়ন করতে পারে, তাহলে কিন্তু হাওয়াসের সাথে এক্সটেনশন করলেও কিন্তু করতে পারে। আর শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য নেক্সট যে ম্যাচটা আছে মোহনবাগানের, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ টপ স্পটের ব্যাটেল নেক্সট ম্যাচটা। 2 পয়েন্টের ডিফারেন্স আছে, ওড়িশা টপ স্পটে আছে, সেকেন্ডেই কিন্তু মোহনবাগান আছে। যদি নেক্সট ম্যাচটা মোহনবাগান জিতে যেতে পারে তো 1 পয়েন্টের গ্যাপ কিন্তু বানিয়ে নেবে। আর সবচেয়ে বড় কথা, টপ অফ দ্য টেবিলে কিন্তু উঠে যাবে। আর হাওয়াস কিন্তু যেরকম কোচ জানো, একবার যদি টপ স্পটটা পেয়ে যায় তো সেটা কিন্তু খুব ভালো ডিফেন্ড করতে পারে, সেই রকমই কিন্তু ট্যাকটিক্যালি খেলবে। ওড়িশার ম্যাচটা মোস্ট ইম্পর্টেন্ট, ওই ম্যাচটায় কি ট্যাকটিক্স করে, কিরকম ট্যাকটিক্যাল ব্যাটেল হয়। আর উল্টো দিকেও কিন্তু অসাধারণ ফর্মে সব প্লেয়ার আছে। ডিয়েগো মরিসিওকে তো ছেড়েই দাও, রয় কৃষ্ণা টপ স্কোরার, মানে মাঝখানে দুটো সিজন হয়তো খুব ভালো যায়নি, কিন্তু এই সিজনে কিন্তু লোবেরার আন্ডারে অসাধারণ খেলছে, অসাধারণ কিছু গোল করছে। আর সেই পুরনো রয় কৃষ্ণাকে আমরা দেখতে পাচ্ছি। তো ওই ম্যাচটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হতে পারে এই সিজনে। এবার দেখা যাক, হাই হোপস আছে ওই ম্যাচটা নিয়ে। আর মোহনবাগান যদি জিতে যেতে পারে তো টপ স্পটটা কিন্তু একদম দখল করে দেবে। তো এবার চলে আসি একটু আই লিগের কথা। তো গতকালকে কিন্তু আই লিগের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, সেটা হচ্ছে সিনিদি ডেকান ভার্সেস আইজল এফসি। আর সেই ম্যাচটা কিন্তু সিনিদি জেতাই মানে দরকার ছিল, তাহলে কিন্তু লিগ মানে একটা কম্পিটিশন দিতে পারতো মোহামেডানকে। এবং সেই মতোই কিন্তু কালকের লিগে কিন্তু মানে কালকের ম্যাচে কিন্তু সিনিদি 5-1 গোলে জিতেছে। প্রথমে 1-1 ড্র চলছিল ফার্স্ট হাফে, তারপরে কিন্তু সেকেন্ড হাফে 4 গোল দেয়, দুটো রেড কার্ড হয় আইজল এফসি। তো সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে আই লিগের টেবিলে 15 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে মোহামেডান কিন্তু টপে রয়েছে। আর সেকেন্ড পজিশনে 14 ম্যাচে 29 নিয়ে কিন্তু সিনিদি ডেকান রয়েছে। তো এর পরে সিনিদির সাথে নামধারীর ম্যাচ, তো সেই ম্যাচটাও সিনিদি আশা করা যায় জিতবে, কারণ নামধারী কিন্তু রেলিগেশন জোনে রয়েছে। তো জিতলে কিন্তু 15 ম্যাচে 32 পয়েন্ট হয়ে যাবে। সেখান থেকে কিন্তু মোটামুটি মোহামেডানের জন্য একটু হলেও কিন্তু কম্পিটিশনটা টাফ হবে। আর বলে রাখি, গোকুলাম এবং রিয়াল কাশ্মীর এরাও কিন্তু খুব কাছাকাছি রয়েছে, একজনের 15 ম্যাচে 29, একজনের 14 ম্যাচে 26। তো মোহামেডান যদি পয়েন্ট নষ্ট করে তাহলে কিন্তু খুব সমস্যা, মানে মোহামেডানকে কিন্তু এখন পরপর জিততেই হবে। তো শ্রীনিধি পরের ম্যাচে যদি জিতে যায়, মোহামেডানের সাথে কিন্তু মাত্র 2 পয়েন্টের ডিফারেন্স থাকবে, শ্রীনিধি সেকেন্ডে উঠে আসবে। আর তার চেয়েও বড় কথাই 5-1 গোলে জেতার ফলে কিন্তু শ্রীনিধি গোল ডিফারেন্সটাও বাড়িয়ে দিয়েছে। মোহামেডানের গোল ডিফারেন্স 17 আর শ্রীনিধির কিন্তু 19। শ্রীনিধির কিন্তু মোহামেডানের চেয়ে কম ছিল, 15 ছিল, এখন কিন্তু মোহামেডানকে গোল ডিফারেন্সের টপকে গেছে। তো বুঝতেই পারছো কম্পিটিশনটা কিন্তু লাস্টের দিকে মারাত্মক হতে চলেছে। 9টা ম্যাচ মতো কিন্তু বাকি, সেই 9টা ম্যাচে কিন্তু পয়েন্ট ড্রপ করা যাবে না, কারণ শ্রীনিধি কিন্তু পরের ম্যাচটা দেখলে একদম পিছন 2 পয়েন্টের গ্যাপে কিন্তু আসতে থাকবে। তো পয়েন্ট ড্রপ করলেই কিন্তু মুশকিল। এবং কনসিস্টেন্টলি মোহামেডান কিন্তু লাস্ট 2-3টে ম্যাচ ধরে ভালো খেলছে, ডমিনেট করে খেলছে, এবং কনসিস্টেন্টলি কিন্তু ডমিনেট করে খেলতে হবে যদি আই লিগ জিততে চায়। আর পরের সিজনে আইএসএল এ আমরা 3 প্রধানকে দেখতে যদি পারি, সেই জন্য কিন্তু মোহামেডানকে কনসিস্টেন্টলি ভালো খেলতে হবে। এবং একদম শেষে আরেকটা খবর দিই, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলে আরো একজন বিদেশি ফুটবলার, এবং সেও বাংলাদেশি শোনা যাচ্ছে, ঋতুপর্ণা চাকমা। ওকে কিন্তু সাইন করাতে পারে ইন্ডিয়ান ওমেন্স লিগের জন্য। তো যদি এই সাইনিংটা, এটাও কিন্তু ভালো সাইনিং হবে, কিন্তু খুব খারাপ পজিশনে কিন্তু এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ওমেন্স টিম রয়েছে। তো যা যা বক্তব্য ছিল পুরো বলে দেওয়া। তোমাদের কি মনে হচ্ছে ইস্ট বেঙ্গল খেলা প্যান্টিক কি নামবে পরের ম্যাচে? কি মনে হচ্ছে তোমাদের? সবাই তো এসেই নেমে যাচ্ছে, তো প্যান্টিক কি নামবে কি মনে হচ্ছে? আর মোহনবাগান সাপোর্টাররা ওড়িশা ম্যাচটা দিয়ে কতটা তাকিয়ে আছো, ওই ম্যাচটা নিয়ে তোমাদের কি বক্তব্য সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিং টং করে দাও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো আমাদের জন্য টাটা।